আসলে এখানে বিএনপির সাথে সমঝোতা হয়েছে কিনা, আবার বলে যে এই শাহাবুদ্দিন চুপ্পু আসলে উভয় কূলে হারিয়েছে। বিএনপির সাথেও বিশ্বাসঘাতকতা করেছে, যেহেতু হাসিনার সাথে ফোন আলাপ এবং আওয়ামী লীগের সাথে তার মিটিং, গোপন ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে, এটি একটি বিষয়। এবং আওয়ামী লীগ যখন বিএনপি ক্ষমতায় আসে তখন আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি যা লিখে দিয়েছে তাই পড়েছে, বা সংসদে উনি যেটা পড়েছেন। তো উভয় কূলে হারিয়েছে আসলে। শাহাবুদ্দিন চুপ্পুর অবস্থানটা কি বলে আপনি মনে করেন এই মুহূর্তে? এবং আমার কাছে প্রথম কথা হচ্ছে যে আমরা খুব দুর্ভাগ্যজনক একটা জাতি, যেখানে এরকম ব্যক্তিত্বহীন একটা মানুষকে আমাদের রাষ্ট্রপতি হিসেবে দেখতে হয়েছে গত কয়েক বছর ধরে। এবং সবচেয়ে দুঃখজনক হলো যে 2024 জুলাইয়ের পরে এই লোকটার চেহারা এবং এই লোকটার গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে রাষ্ট্রের অভিভাবক হিসেবে তাকে দেখতে হয়েছে। এটা এর চেয়ে বড় দুর্ভাগ্য আর জাতির কপালে কিছু থাকতে পারে না। এখন যে প্রশ্নগুলি সামনে এসছে যে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে কি হবে না, আসলে নেওয়া উচিত কি উচিত না, সবকিছু কিন্তু নির্ভর করে বাংলাদেশের একটা অনেক পুরনো একটা কালচার, সেটা হচ্ছে বিচারহীনতার কালচার। অর্থাৎ যে সমস্ত অপরাধী তারা যদি খুব উচ্চ স্তরে থাকে, উচ্চ পদে থাকে, তাহলে তারা কেমন জানি বাই ডিফল্ট কিছু ইমিউনিটি পেয়ে যায়। আর আমাদের মতো বা যারা সব সাধারণ মানুষ, যাদের না আছে ক্ষমতা, না আছে অর্থ, না আছে প্রতিপত্তি, না আছে কানেকশন, তারা কিন্তু সবসময় এই বিচারের কাঠগড়ায় দাঁড়ায় এবং তাদেরকে এই বিচারের মুখোমুখি হতে হয় এবং তারাই কিন্তু সাফার করে। আপনি দেখেন যে এই সমস্ত যদি আমি বাংলাদেশের দুর্ভাগ্য যে আজকে আমরা সবাই কিন্তু শুধু আমি না, আমি এই দেশের অ্যাটলিস্ট 90 থেকে 95% মানুষ কিন্তু সবসময় কাউ না কাউকে দায়ী করে বাংলাদেশের আজকের বর্তমানের অবস্থার জন্য। 55 বছর পার হওয়ার পরেও আমরা বারবার কিন্তু আমাদের এই জাতি বারবার প্রতারিত হয়েছি, আমাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে। আমাদের সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্নকে আমরা ধূলিসাৎ করে দিয়েছি। এটা হলো সবচেয়ে ডিস্ট্রাকটিভ পার্ট অফ দিস, মানে প্রেজেন্ট স্ট্যাটাস। মানে দেশের ধ্বংসযজ্ঞের সর্বশেষ রূপ হলো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্নকে আমরা ধূলিসাৎ করে দিয়েছি। এবং তাদের সামনে আমরা সবসময় একটা আপনার উদাহরণ স্থাপনা করি, যে সেটা হচ্ছে বিচারহীনতার উদাহরণ। এই উদাহরণ দিয়ে আসলে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা ভুল শিক্ষা দিয়ে যাচ্ছি। এবং এই কাজটা আমাদের দুর্ভাগ্যজনক ভাবে হলেও যে আমাদের যারা রাজনীতিবিদরা আছেন তারা জেনে শুনে এই ভুলটা করেন, জেনে শুনে ভুল করেন। এবং তারা জানি না তারা নিজেদেরকে কখনো মানে নিজেদের কাঠগড়ায় দাঁড় করায় কিনা। কারণ তারা যদি নিজেদের কাঠগড়ায় দাঁড়া করাতো তাহলে নিশ্চয়ই এই সমস্ত ভুল হতে দিত না। একটা জিনিস হয় কি, যে অতীতে আপনি দুই একটা ভুল করেন বা বড় ভুল করেন, ছোট ভুল করেন, যাই করেন, যখন আপনার কাছে সুযোগ আসে সেই ভুলগুলি শুধরানোর এবং ঠিক কাজটা করার, তখন যদি না করা হয় তখন মনে হয় অতীতের ভুলগুলি আসলে ভুল ছিল না, ওগুলি ছিল ইচ্ছাকৃতভাবে দায়িত্বহীনতা। তো এই পরিস্থিতি আর কতদিন বাংলাদেশকে দেখতে হবে আমি ঠিক জানি না। তবে আমি মনে করি যেখান থেকেই হোক না কেন একটা ঠিক কাজটা শুরু হওয়া উচিত। এখন কথা হচ্ছে যে রাষ্ট্রপতি, যে বিগত রাষ্ট্রপতি বা প্রাক্তন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কি ধরনের ট্রিটমেন্ট পাওয়ার যোগ্য, এটা একটা প্রশ্ন সবার মনে। অনেকেই বলতে পারে যে উনি একজন বয়োবৃদ্ধ মানুষ, তার বয়স হয়ে গেছে, তো সে একজন প্রাক্তন রাষ্ট্রপতি, সব ঠিক আছে, কিন্তু বা তিনি রাষ্ট্রপতি যখন হিসেবেও কি কি যেন একটা ইয়ে আছে না 91 অনুচ্ছেদে, যে আমি রাষ্ট্রপতি আগের অনুচ্ছেদের কথা রাষ্ট্রপতি। বাদ দেন ভাই, এই অনুচ্ছেদ শোনেন, এই অনুচ্ছেদের গল্প বাংলাদেশের মানুষ শুনে আসছে গত 55 বছর ধরে। এই অনুচ্ছেদের গল্প শুনে আসছে এবং এখনো শুনতেছে, হয়তোবা আগামীতেও শুনবে যতদিন এই অনুচ্ছেদগুলি আছে। আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে যেমন ফ্রেঞ্চ আব্দুল হামিদের সংবিধান, ব্যাপারেও তো কোনো বিচার হলো না। আব্দুল হামিদের ব্যাপারেও আমি তো আমি আব্দুল আপনার হামিদ। সেগুলিতে আসছি। আব্দুল হামিদের বিচার, যার বিচার আব্দুল হামিদের বিচার, আব্দুল হামিদের সাথে যদি আমরা চুপ্পুকে তুলনা করি তাহলে এই চুপ্পুর অপরাধ আব্দুল হামিদের অপরাধের বহুগুণে বেশি। আব্দুল হামিদের কি অপরাধ সেটা, আব্দুল হামিদ তো আছেই, তো দেশেই আছে। সুতরাং কেউ দেশে যদি আছে। বিচার করতে চায়, কেউ যদি অভিযোগ করতে চায়, প্রশ্নটা হচ্ছে আসলে আপনি বিচার করতে চান কিনা। আমাদের বিচার বিভাগ স্বাধীন না,
আমাদের আইন মন্ত্রণালয় তারা নিজেদেরকে কখনোই মনে করে না যে সারা বিশ্বে কিন্তু আইন মন্ত্রণালয় হলে এমন একটা মন্ত্রণালয় যে তখন আর সরকারের মন্ত্রণালয় থাকে না, তখন হয়ে যায় রাষ্ট্রের মন্ত্রণালয়, অর্থাৎ জনগণের মন্ত্রণালয়। তাদের সমস্ত কর্মকাণ্ড হয় মানুষকে ন্যায় বিচার দেওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমাদের আইন মন্ত্রণালয় স্টার্টিং ফ্রম টপ টু বটম ইজ সো মাচ করাপ্ট যে তারা কখনোই তাদের এই যে তাদের প্রতি যে একটা দায়িত্ব, ভাই দুনিয়াতে দরকার নাই, আপনাকে তো এইটার জবাব আপনাকে দিতে হবে। এই যে মানুষকে বিচার বুঝে দিচ্ছেন না বা তাদের প্রতি অবিচার করছেন ইচ্ছাকৃতভাবে, আপনার ক্ষমতা কাজে লাগিয়ে, অর্থ কাজে লাগিয়ে এবং অন্য সবকিছু মেকানিজম দিয়ে, এটার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে এবং একই সাথে বিচার বিভাগকেও এর জবাবদিহি করতে হবে। আইন মন্ত্রণালয় হলো একটা সাচিবিক দপ্তর, কিন্তু বিচার বিভাগ, প্রত্যেকটা বিচারক কিন্তু স্বাধীন, তারা প্রধান বিচারপতির অধীনে ন্যস্ত। তারা যার কন্ট্রোলেই থাকুক না কেন, বিচার বিভাগ যদি চায় মানুষকে বিচার দিতে চায় তারা, তাহলে তারা বিচার দিতে পারবে। এখন বাংলাদেশে কেন, সারা পৃথিবীতে বিচার বিভাগ সবসময় তারা মানুষের পক্ষে দাঁড়ায়, আইনের পক্ষে দাঁড়ায়। তো আমাদের দেশে কিন্তু এর কোনো নজির আমরা দেখি নাই যে তারা মানুষের পক্ষে দাঁড়িয়েছে আজ পর্যন্ত। আজ পর্যন্ত যাই কিছু হয়েছে সবকিছু একটা নির্দিষ্ট কোটার অর্থাৎ একটা নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থকে তারা উদ্ধার করেছে। এটাই হলো সবচেয়ে দুঃখজনক ব্যাপার। এই জিনিসটা কিন্তু এই 24-এর আন্দোলনের পরে এটার শুধরানোর একটা সুযোগ ছিল, বিএনপির হাতে এখনো সেই সুযোগ আছে। বিএনপি, আমি বারবারই বলি যে বিএনপি এমন একটা রাজনৈতিক দল যে তারা কোনো এক্সট্রিমিস্ট দল না, তারা আওয়ামী লীগের মতো দলকানা দল না। তাদের হাতে বারবার সুযোগ আসে ঠিক কাজ করার, কিন্তু বারবার এই দলটা কিন্তু সেই সুযোগ হারিয়ে ফেলে। তাদের যে স্বাভাবিক আচরণ বা স্বাভাবিক চরিত্র, সেই চরিত্রটা ঠিক মতো তাদের কর্মকাণ্ডে প্রতিফলিত হয় না গুটি কয়েক স্বার্থবাজ এবং দুর্নীতিপরায়ণ নেতার কারণে। এবং তারেক রহমান সাহেব, আমি বলবো যে এখনো তারেক রহমান সাহেব এইবারে প্রথম প্রধানমন্ত্রী, এবং সেই প্রধানমন্ত্রীর যে অতীতের যে কলুষটা, সেই কলুষ মুক্ত প্রধানমন্ত্রী এখনো উনি। এবং ওনার এই দাগবিহীন প্রধানমন্ত্রিত্ব উনি পরিচালনা, তার 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 দায়িত্ব পালনকালে তিনি দাগবিহীন থাকতে পারবেন যদি উনি ঠিক কাজগুলি করতে পারেন। ঠিক কাজটা কি? ঠিক কাজটা হলো মানুষের মনের কথা বোঝার ক্যাপাবিলিটি বা সক্ষমতা। এটা উনি অর্জন করতে পারলে আমি নিশ্চিত বিএনপির কোনো করাপ্ট কোনো নেতা নেত্রী ওনাকে প্রভাবিত করতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে কি, মানুষের সেই হৃদয়ের কথা বুঝতে পারেন কি পারেন না। মানুষের মনে যখন চাওয়া যে চুপ্পুর একটা বিচার দরকার, কারণ চুপ্পু তার পদকে ব্যবহার করে সর্বক্ষেত্রে শোষণ করেছে এবং দেশের সর্বোচ্চ পদ আঁকড়ে দেশের প্রতি বেইমানি করেছে, এবং বিএনপি সরকারের প্রতি বেইমানের ফল হলো তার আজকে পদত্যাগ। এই সমস্ত অসুস্থ টসুস্থ কোনো কিছুই না, এগুলি হলো ভান। এবং উনি, আমি যতটুকু জানি, আমার একটা ব্যক্তিগত সোর্স থেকে আমি বলছি জানা, উনি প্রতিজ্ঞা করেছিলেন যে আমি পদত্যাগ করব না, যে যাই বলুক। কিন্তু বিএনপির গভর্নমেন্ট আসার পরে তার সর্বরকম তার ফিট লিকিং যেটা বলে আর কি, সব পাঁচাটা সে শেষ করছে, কিন্তু সব শেষে তার বেইমানিটা ধরা পড়ার কারণে এখন আর তার রক্ষা হচ্ছে না, রক্ষা হয়নি। কারণ সে তো মুখে বলেছিল আমাকে যেদিন চলে যেতে বলবেন আমি সেদিন চলে যাব, এটা তো সে মুখে বলেছিল। তার মুখের কথা, কিন্তু আসল কথাটা হলো এটা তার মুখের কথা। এটা মনে হয় দয়া চাচ্ছিল সে, এবং দয়া চাচ্ছিল যে সে ভেবেছিল তার অপকর্মগুলি কারো নজরে পড়বে না। কিন্তু ওই দয়া পাওয়া অবস্থায় সে কি করছে, সে চেষ্টা করছে শেখ হাসিনার সাথে যোগাযোগ করার জন্য, তার ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এটাই তার কাল। এবং এই বেইমানিটা যখন করেছে, এটাকে ট্রিসন বলে, এটাকে রাষ্ট্রদ্রোহিতা, এবং এইটার কারণে তার বিচার হওয়া উচিত। এবং তারপরে তো এই বিচার সম্মুখীন করলে বাকি সব বিচার তারা আসবে। এখন বিএনপির যে সমস্ত নেতারা বলছে এই 91 ধারা, ওনারাও খুব ভালো করে জানেন ওনারা যখন বেকায়দায় পড়বেন না, এই সমস্ত 91 কিন্তু ওনাদের জন্য আর খাটবে না। ওই শেখ হাসিনার সময় কিন্তু ওনাদের ওই 91 কিছুই খাটে নাই তাদের জন্য।
51 কোনো ধারে 51 কেউ কথা কোনো 51 51 51 হ্যাঁ, তো 51 হোক আর 91 হোক, আমি ওইগুলির মধ্যে যেতে চাই না। আমার কথা হচ্ছে যে কোনো শোনেন, কিছুই থাকবে না। স্পষ্ট ব্যাপার, বাংলাদেশের মানুষ শুধু এটা চাই, ভাই তুমি মনের ভিতরে তোমার কি আছে, খায়েশটা কি, তুমি কি বিচার করবা? যদি করতে চাও, মানুষের চাওয়া হলো এটা, যদি করতে চাও তাহলে ইউ ক্যান ডু ইট। ধারা উপধারা কোনো কাজে লাগবে না, শেষ এই সমস্ত পর্যন্ত কোনো প্রোটেকশন সে পাবে না। সে অনেক অনেক রকম অপরাধের সাথে জড়িত, অনেক রকম অপরাধ শাহিন অলরেডি ব্যাখ্যা করেছে। সুতরাং আমি বলবো যে শুধু যে বিএনপির উচিত মানুষের মনের কথাটা বোঝার। ভাই, বিএনপি যদি আওয়ামী লীগের কার্বন কপি নিয়ে দেশ শাসন করতে চায় তাহলে তারা সমূহ বিপদে পড়বে, যেটা তারা করছে না এই মুহূর্তে। কিন্তু তাদের কিছু কিছু নেতা নেত্রী তাদেরকে বাধ্য করছে, এবং তাদের এই যে প্রশাসনের ভিতরে লুকিয়ে থাকা কিছু গুপ্ত আওয়ামী লীগার, তারা বিএনপিকে কিন্তু সেই পথে নেওয়ার চেষ্টা করছে যে পথে গেলে বিএনপি সাধারণ মানুষ দ্বারা বিতাড়িত হবে। কিন্তু বিএনপির আচরণ, বিএনপির চরিত্রগতভাবে কিন্তু এরকম একটা দল না। বিএনপি খুবই একটা মধ্যপন্থী দল, সহনশীল দল, এবং মানুষের প্রতি অত্যাচার করার দল নয়। দুই একটা যে ঘটনা আমরা দেখি, এরকম এই 18 কোটি মানুষের মধ্যে লাখ লাখ বিএনপির নেতাকর্মী আছে, তারা 15 থেকে 16 বছর নির্যাতিত নিপীড়িত ছিল। তাদের দুই একজনের কর্মকাণ্ড বিএনপিকে হয়তো কিছুটা বিব্রত করতে পারে, কিন্তু দ্যাট ইজ নট, এটাই বিএনপির ওভারঅল চরিত্র নয়। এই কথাটা মনে রাখতে হবে। আর একটা কথা, সেটা হচ্ছে এই দেশের মানুষ দীর্ঘদিন অনাচার অত্যাচারের মুখে ছিল, এবং বিএনপির কাছ থেকে তারা একটা সুশাসন চায়, তারা একটা অন্যরকম দেশ চায়। এবং আমার মনে হয় তারেক রহমান সাহেব এবং উনার সাথে আশেপাশে, বিশেষ করে উনার বাড়িতে যে পরিবেশ বিরাজ করে, অন্তত এই পরিবেশটাই উনাকে একটা সঠিক পথে নিয়ে যেতে পারবে, এটাই আমার ধারণা।